আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম যে তাইউয়া শিকামারুর সাথে লড়াই করার জন্য তিনটা বড় বড় দানবকে সামান করে, আর ওই দানবগুলোর মুখ থেকে এক ধরনের ভূতের মতো দেখতে জিনিস বের হয়ে আসে, যেগুলোর কাজ হলো মানুষের চাকরা খেয়ে ফেলা। শিকামারু অনেক কষ্ট করে এই তিনটা থেকে নিজেকে বাঁচায়, আর যখন আবার ওই তিনটা শিকামারুর দিকে আসতে শুরু করে তখন শিকামারু যে ডালের মধ্যে দাঁড়িয়ে ছিল ওই ডালের মধ্যে একটা পেপার বোম লাগিয়ে সেখান থেকে জাম্প করে দেয়। আর শিকামারু দেখতে পায় যে এখানে এত বড় বিস্ফোরণ হওয়ার পরেও এই তিনটা ভূতের কিছুই হয়নি, আর কখনোই হবে না, কারণ এই তিনটা হলো এক ধরনের ভূত। শিকামারু গিয়ে ঝোপঝাড়ের ভিতরে লুকিয়ে পড়ে আর চিন্তা করে যে বাইরে ভাই এখানে কি হইতাছে, আমি কি বাঁচতে পারবো নাকি, আর এখন তো আমার সবগুলো পেপার বোমও শেষ হয়ে গেছে, আমি এখন কি করবো, আর এই ভূতের মতো দেখতে জিনিসগুলো কি, আমার এমন মনে হইতাছে এগুলো আমার চাকরা খেয়ে ফেলছে, আর এইগুলোর উপরে আমার কোনো অ্যাটাকেও কিছু হইতাছে না, আর দেখে মনে হইতাছে যে অরুচিমারুর চেলা এগুলোকে বাঁশির মাধ্যমে কন্ট্রোল করতেছে। তো এখন হয়তো আমার প্রথমে এই রাক্ষসগুলোকে থামাইতে হইব, আর যদি না থামাইতে পারি তোমরা সবাই আমারে ক্ষমা করে দিবা, ঠিক আছে? তাইলে চলো দেখে নিই এখন আমার কাছে কি কি আছে যেগুলো দিয়ে আমি লড়াই করতে পারবো। শিকামারু দেখতে পায় ওর কাছে 12টা কুনাই আছে, 9টা শুরিকেন আছে, একটা পেপার বোম আর একটা ফ্ল্যাশ বোম আছে। তারপরে শিকামারু নিজের পজিশন নিয়ে প্ল্যান বানাতে শুরু করে, আর 2 মিনিটের মধ্যেই খুব ভালো একটা প্ল্যান বানিয়ে ফেলে। তো এখন যদি আমি প্ল্যান অনুযায়ী কাজ করতে পারি তাইলে আমি বেঁচে যাব। তারপরে শিকামারু একটা কুনাইয়ের মধ্যে পেপার বোম লাগিয়ে তাইউয়ার দিকে ছুঁড়ে মারে, যে কারণে সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। তাইউয়া সেটাকে ডজ করে অন্য একটা গাছের ডালের মধ্যে এসে দাঁড়িয়ে যায়। তারপরে তাইউয়া চিন্তা করে এই গাধা তো নিজেকে অনেক বেশি চালাক মনে করতেছে, অতি চালাকের গলায় দড়ি, কিন্তু এই গাধা তো জানে না আমি অনেক বেশি প্ল্যানিং করে রাখি, এই জন্য এখানে তার কোনো প্ল্যান কাজ করবে না। শিকামারু একটা কুনাইয়ের মধ্যে ফ্ল্যাশ বোম লাগায়, তারপরে সেটাকে তাইউয়ার দিকে ছুঁড়ে মারে, আর গাছের ডালের মধ্যে একটা কুনাই লাগানো ছিল সেটাও তাইউয়ার দিকে যেতে শুরু করে। এগুলো দেখার পরে তাইউয়া মনে করে যে শিকামারু এখান থেকে পালিয়ে যাবে, আর যখন শিকামারু তাইউয়ার দিকে অনেকগুলো কুনাই ছুঁড়ে মারে তখন তাইউয়া নিজের রাক্ষসগুলোর মাধ্যমে সেগুলোকে সবগুলোকে ব্লক করে ফেলে, আর এটাও বুঝতে পেরে যায় যে শিকামারু সামনে থাকা জঙ্গলের মধ্যেই লুকিয়ে রয়েছে। এই জন্য দেরি না করে এই রাক্ষসগুলোকে পাঠিয়ে দেয় শিকামারুর উপরে আক্রমণ করতে। তার মনে হয় যে শিকামারু এইবার আর কোনোভাবেই বাঁচতে পারবে না, কিন্তু শিকামারু তো এটাই চেয়েছিল যেন রাক্ষসগুলো শিকামারুর দিকে আসে, আর তখনই শিকামারু নিজের প্ল্যানকে একেবারে ফাইনাল করে। শিকামারু একটা কুনাইকে ফুল স্পিডে ছুঁড়ে মারে, আর গাছের মধ্যে শিকামারু প্রথমে যে ফ্ল্যাশ বোমটা মেরে রেখেছিল সেটা ঝুলে রয়েছিল, কুনাইটা গিয়ে ওই ফ্ল্যাশ বোমাটাকে কেটে দেয়, যে কারণে সেটা নিচে পড়ে তাইউয়ার সামনে ব্লাস্ট হয়ে যায়। ওই ফ্ল্যাশ বোমের কারণে চারদিকে অনেক বেশি আলো হয়ে যায়, আর শিকামারু ওই আলোর সাহায্য নেয়। আলোর কারণে ওই দানবগুলোর মধ্যে থেকে যে ছায়া বের হয় সেটার মাধ্যমে শিকামারু ওই তিনটা দানবকেই নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। তো এখন বুঝতে পারতাছো যে শিকামারু কত বেশি জিনিয়াস। শিকামারু এখন যা করবে এই তিনটা দানব তাই করবে, আর এগুলোর মাধ্যমে শিকামারু তাইউয়ার উপরে আক্রমণ করে দেয়, আর এই তিনটা দানবও শিকামারুকে কপি করে তাইউয়ার উপরে আক্রমণ করতে যায়। আর তাইউয়া তো নিজের কাছে বাঁশি থাকার পরেও কিছুই করতে পারছিল না, যে কারণে তাইউয়া বাধ্য হয়ে ওই সামানিং জুৎসুকে ক্যান্সেল করে দেয়। এতে ওই তিনটা দানব গায়েব হয়ে যায়। এরপরে সে তার কার্সমার্ককে দ্বিতীয় লেভেলের মধ্যে নিয়ে যায়। এতে তাইউয়াকে দেখতে অনেক বেশি ভয়ানক লাগছিল, আর এইদিকে শিকামারুর কাছেও চাকরা অনেক কম ছিল। শিকামারু তো তাইউয়ার এই রূপকে দেখে একেবারে ভয় পেয়ে যায়। শিকামারু নিজের শ্যাডোকে পাঠায় তাইউয়াকে প্যারালাইজ করে দেওয়ার জন্য, কিন্তু তখন তাইউয়া অন্য ধরনের বাঁশি বাজাইতে শুরু করে দেয়, যেটা আসলে একটা জ্ঞানজুৎসু। আর ওই বাঁশির শব্দ শোনার পরেই শিকামারু অনেক ভয়ানক একটা বাঁশির শব্দের মধ্যে আটকা পড়ে যায়। পরে এমন মনে হইতাছিল যে শিকামারুর পুরো বডি একেবারে গলে যাইতাছে। শিকামারু ওই জ্ঞানজুৎসুর কারণে কষ্ট পেয়ে অনেক জোরে জোরে চিল্লাইতে শুরু করে, কিন্তু শিকামারু এই জ্ঞানজুৎসু থেকে বের হওয়ার জন্য নিজের একটা আঙ্গুলকেই ভেঙে ফেলে। শিকামারু অনেক জোরে চিল্লায়, আর তাইউয়া তো শিকামারুর একেবারে সামনে চলে আসে, কিন্তু এই সুযোগে শিকামারু তাইউয়াকে নিজের শ্যাডো পজিশনিং জুৎসুর মধ্যে আটকে ফেলে। আর এইবার শিকামারু ছায়ার মাধ্যমে তাইউয়ার পুরো বডিকেও পেঁচায় রাখছিল। শিকামারু তাইউয়ার গলা টিপে মেরে ফেলার চেষ্টা করে। শিকামারুর এই নতুন জুৎসুর নাম হলো শ্যাডো স্ট্রেচিং জুৎসু, কিন্তু আমরা এটা জানি যে শিকামারুর চাকরা এখন আর বেশি নাই, কিন্তু তাইউয়া কার্সমার্কের সেকেন্ড স্টেজে আছে, মানে চাকরা আর চাকরা। আর এই কারণে শিকামারুর শ্যাডো পজিশনিং জুৎসু ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। তারপরের সিনে আমাদের কিবা আর আকামারুকে দেখানো হয়। কিবা আকামারুকে নিয়ে লুকিয়ে লুকিয়ে অনেক দূরে চলে আইছে। কিবা কিছু পাতালতাকে পিষে সেটার মেডিসিনকে আকামারুর শরীরের মধ্যে লাগিয়ে দেয়। তারপরে কিবা ওই মেডিসিনটাকে নিজের পেটের মধ্যেও লাগায়, আর তখনই হঠাৎ করে কিবা তিনটা লোকের গ্রান পায়, যারা জঙ্গলের ভিতর দিয়ে তাদের দিকেই আসছিল। কিবা বলে যে এরা তিনজন তো আমাদের বন্ধু না, এরা তো আমাদের পুরনো
শত্রু। কিবা কোনোভাবেই বুঝতে পারতাছিল না যে ওরা এখানে কেন আইছে। আর ওই তিনটা লোককে তাদের সম্পর্কে আমরা একটু পরেই জানতে পারবো। তারপরে সিন শিফট হয় নারুতো ভার্সেস কিমিমারুর ফাইটের মধ্যে। কিমিমারু তো নিজের হাড্ডির তলোয়ারের মাধ্যমে নারুতোর সবগুলো ক্লোনকে গায়েব করে দিছে। নারুতো তো বুঝতেই পারছিল না এখানে কি হয়েছে। এখানে নারুতোর 1000-এর থেকেও বেশি ক্লোন ছিল, কিন্তু কিমিমারু সবগুলোকে ধ্বংস করে দিছে। আর তখনই আমরা দেখতে পাই যে ডিব্বার ভিতরে সাসকেকে রাখা হয়েছে সেটার ভিতর থেকে ধোঁয়া বের হতে শুরু করে। আর ফাইনালি ওই ডাব্বাটা একটা বিস্ফোরণের সাথে ফেটে যায়। নারুতো তো এটা দেখার পরে অনেক বেশি অবাক হয়ে যায়। আর ধোঁয়া সরার পরে আমরা দেখতে পাই যে সাসকে সেটা থেকে বের হয়ে চলে এসেছে। সাসকের চুলগুলো অনেক বেশি বড় হয়ে গেছে আর সাসকের পুরো শরীর কালো। আর কয়েক সেকেন্ডের মধ্যেই সাসকে আবারও নর্মাল হয়ে যায়। তখন নারুতো মনে করে যে এটা হয়তো সাসকে না, কিন্তু নারুতো সেটাকে ভুলে গিয়ে এক মুহূর্তের জন্য হাসি দেয়। নারুতো চিল্লায় বলে যে ওই সাসকে, তুই অরুচিমারুর চেলাদের সাথে কি করতাছস? চল বন্ধু, সময় হয়ে গেছে, আবার গ্রামে ফিরা যাই। চল দুইজনে গিয়ে কাস্টম খেলবো নে, তাড়াতাড়ি আয়, সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে, চলো সাসকে। কিন্তু নারুতোর এই কথাগুলো শোনার পরেও সাসকে কোনো জবাব দেয় না। সাসকে তো অনেক জোরে জোরে হাসতে শুরু করে দেয়, হা 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 হা। আর সাসকের হাসি শোনার পরে নারুতো একেবারে কেঁপে ওঠে। নারুতো বলে যে সাসকে, তোর কি হইছে? আমি তোরে আমার সাথে আইতে কইতাছি, তুই কি শুনতে পাইতাছস না? কিন্তু নারুতোর এটা বলার পরেও সাসকে কোনো জবাব দেয় না। সাসকে সরাসরি অরুচিমারুর হাইড আউটের দিকে যেতে শুরু করে দেয়। নারুতো সাসকেকে থামাতে যেতে চায়, কিন্তু তখনই নারুতোর পিছনে কিমিমারু চলে আসে। কিমিমারু নিজের তলোয়ার দিয়ে নারুতোর উপরে আক্রমণ করে। আর নারুতো এইরকম অবস্থায় ছিল যে কিমিমারুর এই অ্যাটাকটাকে নারুতো কোনোভাবেই ডজ করতে পারবে না। কিন্তু তখনই সেখানে চলে আসে আমাদের সবার প্রিয় রকলি। ভাই রকলি ঠিক হয়ে গেছে। রকলি আসার সাথে সাথে কিমিমারুকে একটা কিক করে দূরে পাঠিয়ে দেয়। কিমিমারু বলে, কে তুমি? আর রকলি বলে যে আমি হলাম লিভ ভিলেজের সবচেয়ে হ্যান্ডসাম ডেভিল রকলি। নারুতো বলে যে রকলি, তুমি এখানে কি করতেছো? তোমার তো কিছুদিন আগেই অপারেশন হয়েছে না, তাই না? রকলি বলে যে নারুতো, আমার চিন্তা করার দরকার নাই, গিয়ে সাসকেকে ধরো, সাকুরাকে যে প্রমিস করেছো সেটাকে পূরণ করো, আমি এই লোকটাকে থামাইতাছি। রকলি নারুতোকে গুড লাক বলে আর নারুতো রকলির উপরে পুরো বিশ্বাস করে। তারপরেই নারুতো সাসকের পিছনে যেতে শুরু করে দেয়, কিন্তু কিমিমারু তো কোনোভাবেই নারুতোকে যেতে দিতে চায় না। আবারও নারুতোর পিছনে চলে আসে নিজের হাড্ডি দিয়ে নারুতোর উপরে আক্রমণ করার জন্য। কিন্তু তোমরা কি ভুলে গেছো সেখানে রকলি আছে? রকলি সেখানে একেবারে স্টাইলিশ হিরোর মতো এসে নারুতোকে বাঁচায়। নিজের দুই হাত দিয়ে কিমিমারুর তলোয়ারকে ধরে ফেলে। তারপরেই রকলি আর কিমিমারুর মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায়। রকলি হইতাছে এমন একটা নিনজা যার কাছে কোনো কেকে জ্ঞানকাই নাই, নিনজুৎসু জ্ঞানজুৎসু কিছুই করতে পারে না, শুধু তাইজুৎসু করতে পারে। আর কিমিমারু অনেক বেশি পাওয়ারফুল, ওর কাছে অনেক পাওয়ারফুল একটা কেকে জ্ঞানকাই আছে। আর ওদের দুজনের মধ্যে যে লড়াই হবে সেটা অনেক ফাটাফাটি হবে। এদের দুজনের মধ্যে অনেক ভয়ানক লড়াই চলতে থাকে। তখনই আমাদের লেডি সুনাডেকে দেখানো হয়। ওই দুইজন জনিনের সামনে ছিল যাদেরকে সাউন্ড ভিলেজের নিনজারা হারিয়ে দিয়েছে। লেডি সুনাডে তাদের কাছ থেকে সবকিছু জানতে চায়। ওরা বলে যে আমরা তো মিশন শেষ করে ফিরে আইতাছিলাম, এই জন্য আমরা ক্লান্ত ছিলাম, আমাদের কাছে চাকরা কম ছিল, কিন্তু তারপরে ওই সাউন্ড নিনজাদের জুৎসু অনেক বেশি আজব, আমরা কিছুই বুঝতে পারি নাই তারা কোন ধরনের নিনজুৎসুর ব্যবহার করছে। তখনই সেখানে গাইসেন্সে চলে আসে। গাইসেন্সে তো সেখানে আসার পরে তাড়াহুড়া কইরা একেবারে মাটির মধ্যেই শুয়ে পড়ে। আর লেডি সুনাডেকে জিজ্ঞাসা করে যে লিয়ের সার্জারি কেমন হয়েছে লেডি সুনাডে? আর লেডি সুনাডে হেসে বলে যে মাইট গাই, তুমি জেনে অনেক বেশি খুশি হবে, রকলিয়ের সার্জারি হয়ে গেছে আর এটাও খুব ভালোভাবে হয়েছে। লিয়ের উপরে এখন আর কোনো বিপদ নাই। আর আমি লিকে এটাও বলে দিয়েছি যে লি নিজের ট্রেনিং শুরু করতে পারবে, কিন্তু তারা এটা জানে না লি অলরেডি ফাইট করতে চলে গেছে। যাই হোক, এটা শোনার পরে তো মাইট গাই অনেক বেশি খুশি হয়ে যায় আর খুশির চোটে কান্না করতে শুরু করে দেয়। লেডি সুনাডে আমি অনেক বেশি খুশি। ভাই মাইট গায়ের মতো অভিনয় আর কেউ করতে পারে না, ওকে অস্কার দেওয়ার দরকার। আর তখনই সেখানে দুইটা ডক্টর আসে আর লেডি সুনাডেকে বলে, লেডি সুনাডে একটা সমস্যা হয়ে গেছে, রকলি নিজের রুমের মধ্যে নেই। এটা শোনার পরে তো মাইট গাই বলে, না তুমি কোথায় গেলে রকলি? এরপরে এরা সবাই রকলির রুমের মধ্যে যায়, কিন্তু লি তো সেখানে একটা বালিশ রেখে সেখান থেকে পালিয়ে গেছে। আর রকলির এই কাজের কারণে মাইট গাই অনেক বেশি কষ্ট পায়। আর রকলির এই কাজের কারণে মাইট গায়ের মন অনেক বেশি খারাপ হয়ে যায়। আর লেডি সুনাডেও রকলিকে বলেছিল একেবারে টাইম টু টাইম ওষুধ খেতে, যেন মিস না হয়। আর তারপরে আমরা জানতে পারি যে রকলি সেখানে খালি হাতে যায় নাই, নিজের সবগুলো ওষুধ নিয়ে গেছে যাতে টাইম টু টাইম খাইতে পারে। কিন্তু রকলি যেটা নিয়ে গেছে সেটা তো ওষুধের বোতলই না, আসলে রকলি নিজের ওষুধের বোতলে লেডি সুনাডের মদের বোতল লয়ে গেছে গা। আর যখন মাইট গাই এটা জানতে পারে একেবারে অবাক হয়ে যায়। আর মাইট গাই ভয় পেতে পেতে বলে যে এটা কোনোভাবেই হতে পারে না। লেডি সুনাডে যখনই রকলি মদ খায় তখন রকলির ভিতরে একটা রাক্ষস জেগে ওঠে আর তারপরে শুধু ধ্বংস হয়, কোনো কিছুই বেঁচে থাকে না। তার সাথে সাথে রকলি অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। লেডি সুনাডে বলে কি কি তুমি কি কইতাছো? তারপরে মাইট গাই সবকিছু খুলে বলে। মাইট গাই বলে যে কিছুদিন আগেই আমরা একটা মিশন কমপ্লিট করার পরে একটা হোটেলের মধ্যে খাবার খাইতে গেছিলাম, আর তখনই রকলি ভুল করে এক ডুক মদ খেয়ে ফেলেছিল, যেটা খাওয়ার পরে রকলি ওই পুরো হোটেলের
সকালের 12টা বাজিয়ে দিয়েছে। গাইসেন্সে আর নেজি দুইজনে মিললেও রকলিকে থামাইতে পারতাছিল না। এদিকে আমরা দেখতে পাই যে রকলি তো কিমিমারুর সাথে খুব ভালোভাবে ফাইট করতাছিল, মানে কিমিমারু কোনো সুযোগই পাইতাছিল না রকলির উপরে আক্রমণ করার। কিন্তু তারপরেও কিমিমারু লিয়ের থেকে বয়সে অনেক বড়, তার সাথে সাথে শক্তিশালীও বেশি। লি বলে যে ওকে তুমি অনেক বেশি ফ্লেক্সিবল আর তোমার লড়াই করার টেকনিক অনেক বেশি ইউনিক। কিমিমারু বলে প্রশংসা করার জন্য ধন্যবাদ, আর তুমিও খুব ভালো লড়াই করতে পারো। আর তখনই লি কিমিমারুর উপরে একটা ঘুষি দিতে যায়, কিন্তু কিমিমারু সেটাকে ডচ করে যখন লিয়ের উপরে আক্রমণ করবে তার আগেই রকলি কিমিমারুকে থামিয়ে দেয়। থামো। রকলি বলে যে প্লিজ একবার থামেন, আমাকে ক্ষমা করবেন, কিন্তু এখন আমার ওষুধ খাওয়ার সময়। 1 সেকেন্ডের মধ্যে আমি ওষুধ খেয়ে আবার আপনার সাথে লড়াই করব, ঠিক আছে? আর কিমিমারু তো ভাই অনেক ভালো মানুষ, এই জন্য রকলির কথায় রাজি হয়ে যায়। দেখা মনে হইতাছে যে অরুচিমারু বেচারাকে ব্রেন ওয়াশ করে রাখছে, তারপরেও বেচারা খুবই ভালো। সে তো রকলির উপরে আক্রমণ না করে সাইটে গিয়ে অপেক্ষা করতে শুরু করে। রকলি বলে যে সময় হয়ে গেছে ঔষধ খাওয়ার, আর রকলি নিজের পকেট থেকে ঔষধ নামের মদের বোতল বের করে আর গট গট করে খেয়ে ফেলে। রকলি বলে যে আমি তো ওষুধ খাইতে একেবারে পছন্দ করি না, কিন্তু এটার স্বাদটা অন্যরকম ছিল, আমার তো ভালো লাগছে, মনে হয় যে আমার এটাকে আরো বেশি বেশি করে খাওয়া উচিত। আর এটা বলার পরে রকলি পুরো বোতলই খেয়ে ফেলে। ভাইসা পুরো 1 বোতল মদ খাইয়া ফেলছে। আর তারপরেই রকলির শরীরের মধ্যে নেশা শুরু হয়ে যায়, ওর হাত পা তো এদিকে ওদিকে কাপাকাপি করতে শুরু করে দেয়। কিমিমারু এটা দেখার পরে চিন্তা করে ওর কি হইলো, ওষুধ খাইয়া আবার কেউ এমন করে নাকি, এটা কি ওর কোনো চাল নাকি? আর তখনই রকলি পুরো জোশে একটা পোস্ট নেয় আর বলে যে কে রে বেটা তুই, জানোস আমি কে? আমি হইলাম প্রেসিডেন্ট, আর আজকে আমি তোকে ছাড়বো না, আয়নাঘরের মধ্যে বন্দি করে রাখবো। আর যেমন গাইসেন্সে বলেছিল মদ খাওয়ার পরে রকলির ভিতর থেকে মনস্টার বেরিয়ে আসে, আর তখনই রকলি একেবারে ফুল স্পিডে কিমিমারুর দিকে যেতে শুরু করে। আর তারপরেই এদের দুজনের মধ্যে আবারও ফাইট শুরু হয়ে যায়। আর এইবার রকলির স্পিড আগে থেকেও 4 গুণ বেশি বেড়ে গেছে। কিমিমারু তারপরেও কোনোভাবে রকলির অ্যাটাকগুলোকে ডচ করতে পারছিল, কিন্তু আক্রমণ করার সুযোগ পাইতেছিল না। এই জন্য কিমিমারু লাফ দিয়ে রকলি থেকে একটু দূরে চলে আসে আর চিন্তা করে যে এখন সে যে ওষুধ খেয়েছে সেটার মধ্যে কি কিছু ছিল, তার শক্তি এবং স্পিড আগে থেকে অনেক বেশি বেড়ে গেছে। রকলি বলে যে আরে কিমিমারু তুই এত দূরে গেলি কি, আমার কাছে আয়, আমি তোরে মারতে চাই, আয় সামনে আয়। আর এটা বলার পরেই রকলি গাছের মধ্যে শুয়ে পড়ে, আর ভাই একেবারে নাক ডাক্কা ঘুম দিয়া দেয়, মানে একেবারে লড়াইয়ের মাঝখানেই ঘুমাই গেছে। সেরা ভাই সেরা। রকলি যখনই ফাইট করে তখনই আগুন। কিমিমারু আস্তে আস্তে রকলির দিকে যেতে শুরু করে আর চিন্তা করে যে ওর কি হইলো, আমি কি ওর সামনে যাবো নাকি? তারপরে কিমিমারু রকলির একেবারে কাছে আসে আর রকলিকে শুয়ে থাকতে দেখে রকলির উপর একটা আক্রমণ করার চিন্তা করে, কিন্তু তার আগেই রকলি উঠে যায় আর কিমিমারুর তলোয়ারটাকে ধরে ফেলে। রকলি বলে যে গাদা বানাইছি, অনেক মজা পাইছি। আরে ভাই রকলি পুরা মাথা লইয়া মজা করতেছে। রকলি এটা বলার পরে সরাসরি কিমিমারুর উপরে ঘুষি দিতে শুরু করে। ভাই কিমিমারু এগুলোকে ডচও করতে পারে নাই, যে কারণে কিমিমারু নিচেই পড়ে যায়। আর রকলি একেবারে গর্বের সাথে বলে যে গাইসেন্স আমি এটা করে ফেলেছি, আমি এটা আপনার স্টুডেন্ট, আর আমি কখনোই আপনাকে নিরাশ করব না, আপনি সবসময় বুক ফুলিয়ে রাখবেন, আমি আপনাকে প্রমিস করতেছি। আর এটা বলার পরেই রকলি আবারও পরে ঘুমিয়ে যায় আর একেবারে নাক ডাক্কা ঘুমাইতে শুরু করে। ভাই আমি বুঝতে পারতাছি না আমি কি বয়স দেবো না হাসমু। কিমিমারু তো বুঝতেই পারতাছে না ওই কি করতেছে। তারপরেও কিমিমারু ভয় পেয়ে পেয়ে রকলির কাছে যায় আর রকলি আবারও কিমিমারুর উপরে আক্রমণ করে দেয়, কিন্তু তারপরেই রকলি আবারও মাটি দেবো সে চিন্তা করতে শুরু করে দেয়। কিমিমারু দেখতে পায় যে ওর পাশেই রকলির বোতলটা পইরা রইছে, যেটা থেকে রকলি একটু আগেই ওষুধ খাইছে আর কি। আর কিমিমারু সেটার গ্রান নেওয়ার সাথে সাথেই বুঝতে পেরে যায় ভাই খাইছে, এটা তো ওষুধ না, এটা তো মদ, হয়তো মদ খাইয়া ফেলছে। কিমিমারু বলে যে হয়তো এখন মাতাল, আমি ওকে মেরে ফেললে ওই জানতেও পারবো না। এরপরে এদের দুজনের মধ্যে আবারও লড়াই শুরু হয়ে যায়। কিমিমারু লাগাতার রকলির উপরে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু কিমিমারু কোনোভাবে রকলিকে স্পর্শও করতে পারে না। এরপরেই রকলি নিজের মার্শাল আর্টের মাধ্যমে কিমিমারুর উপরে আক্রমণ করতে শুরু করে। বেচারা কিমিমারু রকলির আক্রমণকে ডচও করতে পারে না। আর তখনই কিমিমারু ওই কার্স মার্ককে অ্যাক্টিভ করে ফেলে, আর তখন কিমিমারুর হাত থেকে ধারালো হাড্ডি বের হতে শুরু করে দেয়। আর রকলিকে বলে যে তোর জ্ঞান ফিরিয়ে আনার সময় হয়ে গেছে, কিন্তু রকলি বলে যে আমি মাতাল না, আমি মাতাল না। আর এটা বলেই রকলি আবারও কিমিমারুর উপরে হঠাৎ করে আক্রমণ করে দেয়। লি তো ভাই হাসতাছে, লিটারালি হাসতাছে খালি। কিন্তু তখনই হঠাৎ করে কিমিমারুর পেট থেকে অনেকগুলো ধারালো হাড্ডি বের হয়ে আসে, আর সেগুলো থেকে একটাই লিয়ের গালের মধ্যে লেগে যায়। আর এটাকে ডচ করার চক্করে লি গইরাইতে গইরাইতে একেবারে দূরে গিয়ে পড়ে। লিয়ের চেহারা থেকে রক্ত বের হতে শুরু করে, আর এর সাথেই লিয়ের জ্ঞানও ফিরে আসতে শুরু করে। আর হঠাৎ করে রকলি কিমিমারুকে এইভাবে দেখে ভয় পেয়ে যায়। কিমিমারু বলে যে তো শেষ পর্যন্ত তোমার জ্ঞান ফিরে আইছে। রকলি বলে যে এটা তোমার কি হইছে? তবে কিমিমারু বলে হ্যাঁ এটাই হলো আমার আসল পাওয়ার, এটা হলো আমার কেকে গেনকাই। মানুষদের শরীরের মধ্যে 206টা হাড্ডি থাকে নাকি 260টা মনে নাই তো, কিন্তু আমার ভিতরে 300টার থেকেও বেশি আছে। তখন রকলি বলে তাহলে এগুলো হলো হাড্ডি, তাহলে এগুলোকে ভেঙে ফেলাই হলো আমার স্পেশালিটি। রকলি আবারও কিমিমারুর উপরে আক্রমণ করে, কিন্তু এইবার কিমিমারু
কিমিমারু নিজের পুরো বডি থেকে হাড্ডি বের করতে শুরু করে, আর এইভাবে কিমিমারু রকলিকেও আহত করে দেয়। তারপরে রকলি নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে শিকামারু এখনো নিজের শ্যাডো পজিশনিং জুৎসুর মাধ্যমে তাইউয়ার গলা টিপার চেষ্টা করতেছে, কিন্তু চাকরা কম হওয়ার কারণে শিকামারুর শ্যাডো ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছিল। এই জন্য শিকামারু অনেক চিন্তা করে যে এখন আমার কি করার দরকার। আর এরপরেই শিকামারুর জুৎসু একেবারে শেষ হয়ে যায়, তাইউয়া তো মুক্ত হয়ে যায়। তারপরেই আমাদের কিবাকেও দেখানো হয়। কিবা তো অনেক বেশি আহত, যে কারণে কিবা অনেক তাড়াতাড়ি দূরে পালাইতে পারতাছিল না। আর ঠিক তখনই উকন কিবার সামনে চলে আসে। আর এখন রকলি, কিবা আর শিকামারু ওরা তিনজনেই অনেক বড় বিপদে রয়েছে। ওদেরকে বাঁচাইবো কে? আর এদের তিনজনের শত্রু একসাথে এদের তিনজনের উপরে আক্রমণ করে দেয়। কিবা আর শিকামারু তো বীরপুরুষের মতো নিজেদের মৃত্যুকে মেনে নেয় আর মরার অপেক্ষা করতে শুরু করে। কিমিমারু নিজের ধারালো হাড্ডি দিয়ে রকলির উপরে আক্রমণ করতে যায়, কিন্তু তার আগেই গারা সেখানে চলে আসে আর নিজের স্যান্ডের মাধ্যমে কিমিমারুর হাড্ডিকে থামিয়ে দেয়। মানে গারা কিমিমারুর হাত থেকে রকলিকে বাঁচিয়ে ফেলে। গারা রকলিকে একেবারে নিজের কাছে নিয়ে আসে। ভাই গারা তো ভালো হয়ে গেছে। আর অন্যদিকে যখন উকনও কিবাকে মারতে যাইতেছিল, তখনই উকনের মাঝখানে একটা পাপেট চলে আসে, যেটা তার আক্রমণকে থামিয়ে দেয়। আর অন্যদিকে তাইউয়া ও শিকামারুর উপরে আক্রমণ করার আগেই একটা বাতাসে একেবারে উড়ে যায়। তোমরা তো এতে বুঝতেই পারতাছো এরা কারা হতে পারে। টেমারি, কনকরো এবং গারা ওদেরকে বাঁচাইতে চলে আইছে। ওরা তিনজনে শিকামারু, লি এবং কিবার জান বাঁচিয়ে ফেলে। তো বন্ধুরা, যেমন আমরা আগের পার্টের শেষ দেখেছিলাম যে রকলি, কিবা এবং শিকামারুকে বাঁচানোর জন্য সেখানে চলে আসে স্যান ভিলেজের টামারি, কনকরো এবং গারা। তারা তিনজনেই একেবারে শেষ মুহূর্তে এসে ওদের তিনজনকে ভয়ানক অ্যাটাক থেকে বাঁচিয়ে ফেলে। আর এইবার ওরা তিনজনে শত্রু না বন্ধু হইয়া ওদেরকে বাঁচাইতে আইছে। আর রকলি গারাকে দেখার পরে বলে যে কি আমি কি বেঁচে আছি নাকি স্বপ্ন দেখতাছি। আর কিমিমারু নিজের হাতের আঙুলের হাড্ডিগুলোকে বুলেটের মতো গারার দিকে ফায়ার করে। 10টা হাড্ডি অনেক স্পিডে গারার দিকে যেতে শুরু করে দেয়, কিন্তু গারা নিজের সামনে স্যান্ডগুলোকে একটা শিল্ডের মতো ব্যবহার করে কিমিমারুর হাড্ডির বুলেটগুলোকে থামিয়ে দেয়। গারা রকলিকে বলে যে তোমার কি হইছে? তোমাকে দেখতে তো অনেক দুর্বল লাগতাছে। তুমি কি আসলে ওই রকলি যে আমার সাথে ফাইট করছিল? আগে তো তুমি অনেক বেশি শক্তিশালী আর ফাস্ট ছিলে, তো এখন তোমার কি হয়েছে? রকলি বলে যে হ তোমার কারণে আমার এই অবস্থা। তুমি কি ভুলে গেছো নাকি? তোমার কারণে তো আমার ক্যারিয়ার একেবারে শেষ হয়ে গেছিল। গারা বলে যে ও এই ব্যাপার নাকি, সরি। লি জিজ্ঞাসা করে গারা তুমি এখানে কেন আইছো? ও এর আগে যা হয়েছিল তারপরে আমরা লিভ ভিলেজের সামনে সারেন্ডার করে দিয়েছি, আর এখন লিভ ভিলেজ এবং স্যান ভিলেজের বন্ধুত্ব হয়ে গেছে। এই জন্য আমি এখানে আমার বন্ধুদেরকে বাঁচাইতে এসেছি। তো যদি তুমি ফ্রি ফায়ার খেলো, আমরা দুইজনে একসাথে ফ্রি ফায়ার খেলতে পারবো। তোমার ফ্রি ফায়ারের আইডি এবং নাম কমেন্টে বইলে যাইও। আমি এখানে সাহায্য করতে আইছি আমার প্রথম বন্ধু নারুতো উজুমাকিকে। আর রকলি তুমিও এখন থেকে আমার বন্ধু। তখন আমাদের দেখানো হয় যে শিকামারুকে বাঁচাইতে গেছে আসলে টামারি। শিকামারু বলে যে আমি তো এটা শুনেছি তোমরা গাদ্দারেরা লিভ ভিলেজের কাছে সারেন্ডার করে দিয়েছো, কিন্তু এত তাড়াতাড়ি দল চেঞ্জ করে ফেলবে এটা আমি চিন্তা করি নাই। এতে টেমারি বিরক্ত হয়ে বলে যে আমরা মজা করার জন্য তোমাদের লিভ ভিলেজের মধ্যে আক্রমণ করি নাই, বুঝতে পারছো? আর কিছু না, আমরা তো শুধু অর্ডার পালন করতেছিলাম, যেমন এই মিশনের জন্য করতাছি। তখন শিকামারু চিন্তা করে বুঝতে পেরেছি ফিফথ হোকাগে এদেরকে পাঠিয়েছে, একেবারে পারফেক্ট টাইমিং। কিন্তু ভাই নেজি আর চোজির সময় তো কেউ আসে নাই। তখন টেমারি শিকামারুকে খোঁচা মেরে বলে তোমাকে দেখা তো আগের থেকেও বেশি গাদা মনে হইতাছে। তুমি তো সব সময় হার মেনে নাও, কিন্তু চিন্তা কইরো না আমি কখনোই হার মানি না। এতে শিকামারু বলে যে আমি এখন পর্যন্ত হার মানি নাই, আর একজন আসল পুরুষ কখনোই মহিলাদেরকে দিয়ে ফাইট করায় না। টেমারি বলে যে হ্যাঁ বুঝতে পারছি, তোমার মাথার মধ্যে অনেক বেশি বুদ্ধি থাকার পরেও তুমি বড় গাদা। তারপরে টেমারি নিজের পাংখা বের করে রেডি হয়ে যায় লড়াই করার জন্য। আর তাইউয়া তো এটা দেখার পরে একেবারে রেগে মেগে ফায়ার। তো এইবার তুমি তাদের পক্ষ থেকে লড়াই করবে। তারপরে তাইউয়া আবারও নিজের বাঁশি বাজাইতে শুরু করে। শিকামারু বলে ওই বাঁশি বাজায় গেনজুৎসু করে, গেনজুৎসু। আর তখনই টেমারি নিজের ফ্যান দিয়ে বাতাস করতে শুরু করে দেয়। আর এইবার টেমারি একটা নতুন টেকনিক শিখাইছে। টেমারির বাতাস এইবার একেবারে সবকিছুকে কেটে ফেলে, যে কারণে তাইউয়ার বাঁশিটাও কেটে যায়। শিকামারু চিন্তা করে ওর পাংখা তো আগে থেকে বেশি শক্তিশালী হয়ে গেছে, বাঁশির শব্দকেই উড়াই ফেলাইছে। আমি তো এখন ওর ফ্যানের ফ্যান হয়ে গেছি। সিন শিফট হয়, আমাদের দেখানো হয় কিবাকে। উকন কিবার উপরে আক্রমণ করতে আইছিল, কিন্তু কনকরো কিবাকে বাঁচিয়ে ফেলে। আর কনকরো নিজের পাপেট দিয়ে উকনের উপরে আক্রমণ করে দেয়। কিবা জিজ্ঞাসা করে তোমরা তো তিনজন ছিলে, তাহলে আর দুইজন কই? তারা দুজনে বাকি দুজনকে বাঁচাইতে গেছে, কারণ হইতাছে তোমরা দুর্বল, লড়াই করতে পারো না। কিবা বলে যে দুর্বল, তুমি এই শত্রুদেরকে হালকা মনে কইরো না, তাইলে তোমার পিছনে একেবারে লাল করে দিবে। তখন হঠাৎ করে কিবা একটা গন্ধ পায়। কিবা চিল্লায় বলে তোমার পিছনে। আমরা দেখতে পাই যে সাকন কনকরের উপরে আক্রমণ করতে আইতাছিল, তবে কনকর কোনোভাবে সাকনের অ্যাটাককে ব্লক করে ফেলে। কি করবো, আমি তো ঠিকভাবে নড়তেই পারতাছি না। এদিকে অ্যাটাককে ব্লক করার পরেও সাকন কনকরের মাথায় ধরে ফেলে। কিবা কনকরকে সাবধান
সাবধান করে ওই তোমার বডির ভিতরে ঢুকে তোমার বডিতে কন্ট্রোল করার চেষ্টা করবে। এটা শুনে উকন বলে অনেক দেরি হয়ে গেছে, আমি তো এখন ঢুকে যাব। কিন্তু তারপরে উকন একেবারে অবাক হয়ে যায়, আসলে এটা তো আসল কনকরো না, এটা হইতাছে একটা পাপেট যেটার পিছনে আসলে কনকরো লুকিয়ে থাকে। কনকরো বেরিয়ে আসে আর বলে যে তোমার জুৎসু পাপেটের উপরে কাজ করবে না। তারপরে কনকরোর পাপেট থেকে অনেকগুলো ব্লেড বেরিয়ে আসে যেগুলো ওকনকে জড়িয়ে ধরে, এতে ওকনের গুত্তি লাল হয়ে যায়। তারপরে কিবা সাকনের উপরে আক্রমণ করে আর সাকন কোনোভাবে ওকনের কাছে এসে ওকনকে আবারও নিজের বডির ভিতরে নিয়ে নেয়। ওকন বলে যে অনেক ব্যথা হইতাছে ভাই, আমারে বিশ্রাম করতে দে। আর তারপরেই ওকন ঘুমিয়ে পড়ে। এখন সাকনকেই একাই কনকরোর সাথে লড়াই করতে হবে। সাকন বলে যে তুমি তো অনেক শক্তিশালী, কিন্তু আমিও কিন্তু দুর্বল না, আমার বেশিক্ষণ সময় লাগতো না ওকে হারাইতে। কনকরো তখন নিজের পাপেট দিয়ে সাকনের উপরে আক্রমণ করে, তবে সাকন তো কনকরোর সবগুলো অ্যাটাককে ডজ করতে থাকে। এই জন্য কনকরোর আরেকটা পাপেটের পেট খুলে যায় আর সেটা সাকনকে গপাত করে গিলে ফেলে, মানে সাকনকে ভিতরে বন্দি করে ফেলে। আর সাকন তো কোনোভাবেই সেটা থেকে বের হয়ে আসতে পারতাছিল না। আর কনকরোর কাছে যে অন্য আরেকটা পাপেট রয়েছে সেটা টুকরা টুকরা হয়ে বাঘ হয়ে যায় আর সবগুলো টুকরা থেকে অনেকগুলো ধারালো অস্ত্র বের হয়ে আসে আর সেগুলো সরাসরি ওই পাপেটের ভিতরে ঢুকে যায় যেটার ভিতরে সাকনকে বন্দি করে রাখা হয়েছে। আর সাকন এমন জোরে চিল্লান দেয় ধরে নাও যে সাকনের কাম তামাম। কিবা তো এটা দেখার পরে অনেক বেশি অবাক। সিন শিফট হয় আর শিকামারু বলে যে ওই সাতচুন্নি হয়তো আশেপাশেই লুকাই রয়েছে। তামারি বলে অথবা ভয়ে পালিয়ে গেছে। না না, ওই পালায় নাই। যদি এমনই হয়ে থাকে তাহলে তুমি আমাকে তার সম্পর্কে বলো যেন আমি তার সাথে খুব ভালোভাবে লড়াই করতে পারি। তারপরে শিকামারু তামারিকে সবকিছু বলে দেয়। সবার প্রথমে সে বাঁশির মাধ্যমে জ্ঞানজুৎসু করে আর জ্ঞানজুৎসুতে আটকা পড়ে গেলেই তাদের উপরে আক্রমণ করে শেষ করে দেয়। আর এটা হতে পারে অনেক দূর থেকেও কাজ করে। আর এই জন্যই তোমার জুৎসু দেখার পরে সে বুঝতে পেরে গেছে তার জুৎসু তোমার উপরে সহজে কাজ করবে না। এই জন্য সে লুকিয়ে রয়েছে। তাছাড়া এখন আমরা দুইজন আর সে একা। এই জন্য সে এখন সুযোগের অপেক্ষায় বসে রয়েছে যেন ভালোভাবে জ্ঞানজুৎসু করতে পারে। তার মানে হলো যে তার শক্তি আছে সাউন্ড। তারপরে শিকামারু টেমারিকে জ্ঞানজুৎসু সম্পর্কে জ্ঞান দিতে শুরু করে যে জ্ঞানজুৎসু করতে আমাদের শরীরের 5টা সেন্সেসের ব্যবহার করা হয় আর এগুলোর মধ্যে থেকে সাউন্ডের জ্ঞানজুৎসু সবচেয়ে বেশি ভয়ানক। এতে সে আমাদের থেকে লুকিয়েও আমাদের উপরে জ্ঞানজুৎসু করতে পারবে। এতে আমরা এটাও বুঝতে পারতাম না যে সে কোথায় থেকে অ্যাটাক করতেছে। আমাদের কাউন্টার অ্যাটাক করার আগেই আমরা জ্ঞানজুৎসুতে আটকা পড়ে যাব। আমি যদি সত্যি কথা বলি তাহলে আমরা তার সাথে লড়াই করতেই পারতাম না। এই জন্য শিকামারু বলে তার জ্ঞানজুৎসুতে আটকানোর আগেই আমাদের এখান থেকে পালাতে হবে। এক্সকিউজ মি, আমি কি তোমার কাছ থেকে এই পরামর্শ চাইছি? আমি তোমার জিজ্ঞাসা করছি ওই কেমনে লড়াই করে হেইডা কইতে, তোমার কাছ থেকে কোনো জ্ঞান চাই নাই। তারপরে এই টেমারি নিজের হাতের মধ্যে কামড় দিয়ে ফ্যানের মধ্যে নিজের রক্ত মাখে। টেমারি বলে সে লুকিয়ে থাকবে, কত বড় সাহস আমি দেখতাছি। তারপরে টেমারি সামানিং ব্লেড ডান্স জুৎসু করে। এতে সেখানে একটা সাদা কালারের উট সামান হয় আর যখনই তাইউয়া আবারও বাঁশি বাজাবে তখনই দেখতে পাই যে গাছগুলো একেবারে কেটে যাচ্ছে আর ওই জুৎসু ওই এরিয়ার সবগুলো গাছকে একেবারে কেটে টুকরা টুকরা করে ফেলে। এই জুৎসুতেই তাইউয়ার অবস্থা খারাপ হয়ে গেছে, তাইউয়া হেরে গেছে। তো শিকামারু, আমার জুৎসুটা তোমার কেমন লেগেছে? আর শিকামারু এই জুৎসু দেখার পরে তো একেবারে অবাক। তারপরেও যাই হোক, আমি লাকি যে ওই আমারে বাঁচাইতে আইছে। তারপরে আমাদের কিমিমারু এবং রকলির ফাইটে নিয়ে যাওয়া হয় যেখানে গারা চলে এসেছে। রকলি তখন নিজের ফাইটের পজিশনে যায় আর গারা দেখতে পায় যে রকলির হাত থেকে রক্ত পড়তাছে। আর এটা দেখার পরে গারার মনে পড়ে যে গারা আসলে রকলির সাথে কি করেছিল। এই জন্য গারা রকলিকে বলে তুমি বিশ্রাম নাও, আমি ওর সাথে ফাইট করতাছি। তবে রকলি গারার কথা না শুনি কিমিমারুর সাথে লড়াই করতে যেতে শুরু করে। তবে গারা নিজের স্যান দিয়ে রকলিকে থামিয়ে দেয়। আমারে যেতে দাও না ফাইট করতে প্লিজ। গারা বলে তোমার যে অবস্থা, তোমার এখন বিশ্রাম করা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমি ওকে একাই দেখে নিব। তুমি যা করতাছো সবকিছু চিন্তা কইরো গারা। সে নিজের ইচ্ছা মতো হাড্ডি দিয়ে ডুগডুগি বাজাইতে পারে, আরে না না আক্রমণ করতে পারে। তাহলে তুমি হলে গারা অফ দ্য ডেজার্ট। তুমি স্যান্ডকে কন্ট্রোল করো, এই জন্য তোমাকে এই নাম দেওয়া হয়েছে। গারাও নিজের স্যান্ড বের করে রেডি হয়ে যায় কিমিমারুর সাথে ফাইট করার জন্য। কিমিমারু চিন্তা করে গারা দূর থেকে লড়াই করবে, এই জন্য আমাকে যে কোনো ভাবেই গারার কাছাকাছি গিয়ে ফাইট করতে হবে। কিমিমারু আবারও নিজের আঙুলের হাড্ডিগুলোকে বুলেটের মতো মারতে শুরু করে। তবে গারার ডিফেন্সও কিন্তু কম না। গারা রকলিকেও কিমিমারুর অ্যাটাক থেকে বাঁচায়। তার সাথে সাথে কিমিমারুর উপরে স্যান্ড দিয়ে আক্রমণ করে যেগুলোকে কিমিমারু খুব সহজেই ডজ করতে পারছিল। গারা অফ দ্য ডেজার্ট, তোমার নাম তো অনেক বেশি আজব। এই স্যান্ড গুলো ছাড়া তুমি আর কিছুই না, একটা বাচ্চা। এই জন্যই তো এই কলসি নিয়ে ঘুরে বেড়াও। তখন গারা উপরে অনেকগুলো স্যান্ড জড়ো করে, যেটা দেখে কিমিমারু মনে করে যে এখন গারা উপর থেকে আক্রমণ করবে। কিন্তু পরে দেখতে পায় যে গারা তো কিমিমারুর পা গুলোকে স্যান্ড দিয়ে পেঁচিয়ে ফেলেছে। গারা বলে আমি সবকিছু করতে পারি যদি আমার কাছে স্যান্ড থাকে, কিন্তু তুমি হইতাছো গাদা। তুমি মনে করো যে আমি শুধু আমার কলসির স্যান্ড গুলোকে ব্যবহার করতে পারি। যদি আমার আরো স্যান্ডের দরকার হয় তাহলে আমি এই জায়গার মাটিকে ব্যবহার করব। তখন লি বুঝতে পারে যে কেন গারা নিজের স্যান্ডকে বালির ভিতরে ঢুকাইতাছিল। আসলে গারা নিজের বালিগুলোর মাধ্যমে মাটির নিচে যে বালি রয়েছে সেগুলোকে জড়ো করে
ফেলেছে। আর গারা তো নিজের স্যান্ডের মাধ্যমে কিমিমারুকে স্যান্ড কফিনের ভিতরে আটকে ফেলেছে। এখন শুধু স্যান্ড কফিন ক্রাশের মাধ্যমে কিমিমারুকে ক্রাশ করে দিবে। তারপরে ওদের দুজনের মনে হয় যে গারা কিমিমারুকে হারিয়ে দিয়েছে, মানে গারা নিজের স্যান্ড কফিনের ব্যবহার করে কিমিমারুকে পুরো ক্রাশ করে দিয়েছে। গারা বলে যে এই লোকটাকে দেখে আমার তার কথা মনে পড়ে গেছে, সাসকে উচিহার কথা। তার চোখগুলো ঠিক সাসকের মতোই। দুজনেই শুধু নিজেদেরকে প্রমাণ করতে চায়। এদিকে আমরা দেখতে পাই যে গারার স্যান্ড কফিনের ভিতরে এখনো কিমিমারু জীবিত আছে। এরপরে আমাদের কিমিমারুর ব্যাক স্টোরি দেখানো হয়। কিমিমারু হইতাছে অনেক পুরনো একটা কাবিলার লোক, যেটার নাম হলো কাগুইয়া ক্ল্যান। কিমিমারু একেবারে ছোট থেকেই জেলখানার ভিতরে বড় হয়েছে। ওই এটাও জানতো না যে ওই আসলে জেলখানার ভিতরে কি করে আর কেন এসেছে। তখনই একটা লোক সেখানে আসে আর ওকে কিছু খাবার দিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে সেখানে আরেকটা লোক আসে যে জেলখানার দরজা খুলে দেয়। আর কিমিমারু তাকে দেখার পরে বলে, কে আপনি? লোকটা বলে, তোর এইসব জানার দরকার নাই, তোকে ব্যবহার করার সময় চলে এসেছে, নিজেকে রেডি কর, এখন তুই আমাদের ক্ল্যানের জন্য ফাইট করবি। আসলে এই লোকটা হলো কাগুয়া ক্ল্যানের জেনারেল। তারপরে সিন আবার বর্তমানে শিফট হয়, যেখানে কিমিমারু বলে যে হ্যাঁ আমি লড়াই করব। আর কিমিমারু নিজের কার্স মার্ককে পুরো বডির মধ্যে ছড়িয়ে দেয়। গারা বুঝতে পেরে যায় যে কিছু তো একটা ঝামেলা আছে। আর তখনই কিমিমারু গারার স্যান্ড কফিন থেকে নিজের হাত বের করে, তারপরে ধীরে ধীরে নিজের পুরো শরীরকে বের করে নিয়ে আসে। যেটা দেখার পরে তো রকলি আর গারা একেবারেই অবাক, বিশ্বাস করতে পারতাছি না সে এখনো জীবিত আছে। কিমিমারু বলে, তোমার স্যান্ড তো অনেক বেশি শক্তিশালী, যদি আমার স্পেশাল এবিলিটি না থাকতো তাহলে তো আমার কাম তামাম হয়ে যেত। গারা বলে, হয়তো একটা রাক্ষস, খুবই আজব রাক্ষস, আমি তোকে আন্ডার এস্টিমেট করেছিলাম, কিন্তু এখন আর তুই আমাকে নিজের স্যান্ডের মধ্যে আটকাইতে পারবি না। তারপরে এই গারা অনেক বেশি স্যান্ড মাটির ভিতর থেকে বের করতে শুরু করে। আর গারার এই জুৎসুটার নাম হলো স্যান্ড সুনামি। ভাই গারা একেবারে কিমিমারুর দিকে বালির বন্যা পাঠিয়ে দেয়, যেটা থেকে বাঁচা বলে তো ইম্পসিবল। কিমিমারুর 20 বছরের অভিজ্ঞতাও কিমিমারুকে বাঁচাইতে পারবো না। তারপরেও কিমিমারু কোনোভাবে গারার স্যান্ড থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তারপরেও কোনো কাজ হয় না। গারা তো কিমিমারুকে একেবারে দাফন করে ফেলে। রকলি বলে যে তাহলে তুমি হারিয়ে দিয়েছো তাকে? না, এখনো না। তারপরেই গারা বড় স্যান্ড কফিনের ব্যবহার করে, যেটার নাম হলো জায়ান্ট স্যান্ড কফিন। যেটা দেখার পরে রকলি চিন্তা করে হয়তো আগে থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে, এখন তো কিমিমারুর বাঁচা একেবারে ইম্পসিবল। তবে গারা বলে যে সে হার মানতাছে না কেন, তার মানে হইতাছে কিমিমারু এখনো জীবিত আছে। কিমিমারু চিন্তা করে আমি কি এখনো বেঁচে আছি? আর তখন আমাদের আবারও কিমিমারুর ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে কিমিমারুর ক্ল্যান হিডেন ইন দ্য মিস্ট ভিলেজের মধ্যে আক্রমণ করার প্ল্যান করতেছিল। আসলে কিমিমারুর যে ক্ল্যান কাগুইয়া ক্ল্যান, এই ক্ল্যানটা সবচেয়ে বেশি আজব, তারা লড়াই ছাড়া থাকতেই পারে না। এই জন্য তারা হুদাই জায়গায় জায়গায় আক্রমণ করে, সবাই আক্রমণ করতে চলে যায়। ক্ল্যানের লিডার কিমিমারুকে বলে, তুই কার জন্য অপেক্ষা করতাছস, যা গিয়ে ফাইট কর। তবে কিমিমারু বেচারা খুবই ভালো, ফাইট করতে চায় না। ক্ল্যানের লিডার কিমিমারুকে বলে, তুই কি চিন্তা করতাছস, হিডেন ইন দ্য মিস্ট ভিলেজের ভিতরে যা, আর যাকে সামনে পাবি তাকেই মেরে ফেলবি। তবে কিমিমারু যখন আক্রমণ করতে যায় তখন নিজের সামনে জাবুজা এবং হাকুকে দেখতে পায়। কিমিমারু ওদের দুজনকে একেবারে ভদ্রভাবে জিজ্ঞাসা করে, আপনারা কি মিস্ট ভিলেজের? তখন জাবুজা বলে দেয় যে না। এই কারণে কিমিমারু তাদেরকে সরি বলে সেখান থেকে চলে যায়। তবে হাকু তো কিমিমারুর দিকে তাকিয়ে থাকে। জাবুজা বলে যে হাকু, এখানে থাকা অনেক বেশি বিপজ্জনক, চলো এখান থেকে তাড়াতাড়ি। তারপরেই কিমিমারু নিজের সামনে একটা লোক দেখে তার উপরে আক্রমণ করে দেয়। তবে সে কিমিমারুকে ফেলে দেয়। কিমিমারু আবারও তার উপরে আক্রমণ করতে যায়। তখন আমরা দেখতে পাই যে এটা তো ওরোচিমারু। ওরোচিমারু কিমিমারুকে বলে, 1 মিনিট থামো, আমি মিস্ট ভিলেজের না, যাদেরকে তুমি খুঁজছো তারা এই পাহাড়ের নিচে থাকে। এটা শোনার পরেই কিমিমারু ওরোচিমারুর উপরে আর আক্রমণ না করে নিচের দিকে যেতে শুরু করে। ওরোচিমারু মনে মনে চিন্তা করে, এই কাগুয়া ক্ল্যানের লোকেরা সবচেয়ে বড় জানোয়ার, লড়াই করা ছাড়া আর এরা কিছুই বুঝে না। আর এই কারণেই এখন কাগুয়া ক্ল্যানের নাম নিশান একেবারে মিটে যাবে। এই কয়জন লোক নিয়ে ওরা পুরো ভিলেজের মধ্যে আক্রমণ করতে আইছে। এদিকে আমরা দেখতে পাই যে আসলে মিস্ট ভিলেজের নিনজারা কাগুয়া ক্ল্যানের লোকেদেরকে ঘিরে ফেলেছে। আর এদিকে যখন কিমিমারু মিস্ট ভিলেজের নিনজাদের সাথে ফাইট করছিল তখন চিন্তা করছিল যে আমি কেন এদের সাথে লড়াই করতেছি, আমি তো এটাই বুঝতে পারতাছি না, আমার লক্ষ্য কি, এই লড়াইয়ের পিছনে কোনো কারণ আছে? কিন্তু তারপরেও এখন কিমিমারুকে নিজেকে বাঁচানোর জন্যই লড়াই করতে হচ্ছে। তারপরেও লড়াইয়ের মাঝখান থেকে কিমিমারু কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। আর সকাল হওয়ার পরে জানতে পারে যে কাগুয়া ক্ল্যানের যত মেম্বার ছিল সবাইকে মেরে ফেলা হয়েছে। এখন শুধু কিমিমারুই একা বেঁচে আছে। কিমিমারু একেবারে একা হয়ে এদিক সেদিক ঘুরতে শুরু করে। ওর কাছে এখন আর জীবনের কোনো লক্ষ্য নেই। আর এই সুযোগের কাজে লাগিয়েই ওরোচিমারু কিমিমারুর ব্রেনকে ওয়াশ করে। তারপরেই ওরোচিমারু কিমিমারুকে নিজের সাথে নিয়ে যায়। আর এটা মনে করার পরেই কিমিমারু নিজের কার্স মার্ককে সেকেন্ড স্টেজে নিয়ে যায়। আর যখন কিমিমারু গারার স্যান্ড থেকে বেরিয়ে আসে, কিমিমারুকে দেখতে একটা দানবের মতো লাগছিল। গারা আবারও স্যান্ড কফিনের ব্যবহার করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। কিমিমারু গারার স্যান্ড কফিন থেকে বেরিয়ে ওদের দুজনের দিকে অনেক
স্পিড আসতে শুরু করে। আরে ভাই এটা আবার কি জিনিস? আর কিমিমারুর ট্রান্সফর্ম তো বাকি ট্রান্সফর্ম গুলো থেকেও আরো বেশি ভয়ানক। গারা বারবার কিমিমারুর উপরে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু কিমিমারু সবগুলো অ্যাটাককে ডজ করতে থাকে আর সরাসরি এসে গারার উপরে আক্রমণ করে দেয়। গারা দূরে গিয়ে পড়ে। কিমিমারু বলে তাহলে এটাই ছিল তোর বেস্ট আলটিমেট ডিফেন্স, আর কোনো কিছু কি আছে তোর কাছে? তখন রকলিও তার উপরে আক্রমণ করতে যায় কিন্তু কিমিমারু নিজের লেজ দিয়ে রকলিকে উড়িয়ে দেয়। অবশ্য গারা রকলিকে বাঁচাইতে চেষ্টা করছিল কিন্তু কোনো কাজ হয় নাই। রকলি বলে যে আজকে আমার কেল্লা ফতে হয়ে যেত যদি গারা আমাকে বাঁচানোর চেষ্টা না করতো। আমার শরীর তো এখনো আগে থেকে অনেক বেশি দুর্বল। কিমিমারু গারাকে বলে কি ব্যাপার গারা, খুব ভালো, কিন্তু এখন আমার পালা অ্যাটাক করার। আর এটা বলার পরেই কিমিমারু নিজের পিঠ থেকে একটা হাড্ডি বের করতে শুরু করে, যেটা দেখতে অনেক বেশি ভয়ানক ছিল। আসলে এটা হলো কিমিমারুর মেরুদণ্ড। তারপরে কিমিমারু এটা দিয়েই গারার উপরে আক্রমণ করে আর এটা বড় হয়ে গিয়ে গারাকে পেঁচিয়ে ফেলে। আর তারপরে কিমিমারু নিজের হাতের মধ্যে অনেক বড় একটা হাড্ডি বানায় আর বলে যে এটাই হলো আমার সবচেয়ে শক্ত হাড্ডি, তুই যেটাই করস না কেন এটা তোর শরীরের মধ্যে ফুটা ফুটা করে দিবে। আর ঠিক তখনই কিমিমারুর মুখ থেকে রক্ত বের হয়ে আসে। চিন্তা করে যে আমার কাছে আর বেশি সময় নাই, তাড়াতাড়ি শেষ করতে হবে। তবে গারা তখন নিজেকে একেবারে স্যান্ড দিয়ে ডেকে ফেলতে শুরু করে আর বলে যে আমার সবচেয়ে বড় ডিফেন্স শুকাকু শিল্ড। সিন শিফট হয়ে আমাদের দেখানো হয় ওরোচিমারুর হাইড আউটকে, যেখানে ওরোচিমারু কাবুটোকে জিজ্ঞাসা করছিল কি মনে হয় কিমিমারু আর কতক্ষণ জীবিত থাকতে পারবে? এমনিতে তো ওর কাছে অনেক টাইম আছে, আমি ওর জন্য যেটা করতে পারার সেটাই করেছি, কিন্তু আমি তার ক্ল্যান আর তার সম্পর্কে কিছুই জানি না, এই কারণে ভালোভাবে চিকিৎসা করতে পারি নাই। তখন ওরোচিমারু বলে যে হ্যাঁ, কিমিমারু হলো কাগুয়া ক্ল্যানের মেম্বার, তবে কিমিমারুর কাছে এমন শক্তি ছিল যেটার কারণে কাগুয়া ক্ল্যানের মেম্বাররাই কিমিমারুকে ভয় পেত। এই কারণেই ছোট থেকে তারা কিমিমারুকে বন্দি করে রেখেছে। একবার চিন্তা করো, তাদের কেকে গেনকাই অনেক বেশি স্পেশাল, তার সাথে সাথে অনেক বেশি পাওয়ারফুল, তার সাথে সাথে এদের শক্তি এত বেশি যে কোনো শক্তি এদের হাড্ডিকে ভাঙতে পারে না। আর যখন তারা নিজেদের হাড্ডি দিয়ে কোনো অস্ত্র বানায় ওই অস্ত্র থেকে ভয়ানক আর কোনো কিছুই হয় না। তবে ওরোচিমারু তো ভুল বলেছে। এদিকে আমরা দেখতে পাই যে গারার স্যান্ড ডিফেন্স কিমিমারুর হাড্ডি থেকেও বেশি শক্ত। যখন কিমিমারু গারার শুকাকু স্যান্ড ডিফেন্সকে ভাঙার চেষ্টা করে তখন কিমিমারুর হাড়গুলোই ভেঙে একেবারে চুরমার হয়ে যায়। কিমিমারু নিজেও এটা বিশ্বাস করতে পারছিল না। আমি মাটি থেকে সবচেয়ে শক্ত মিনারেলস গুলোকে নিয়ে এসেছি আর এই ডিফেন্স সিস্টেমকে বানিয়েছি, তারপরেও তোমার জুৎসু খুবই স্পেশাল, তোমার এই পাওয়ার আসলে কেকে গেনকাই তাই না? তখন কাবুটো বলে এটা হলো কাগুয়া ক্ল্যানের কেকে গেনকাই, কিন্তু এখন শুধু এটা আমার কাছে আছে। ও তার মানে হলো তুমি তোমার ক্ল্যানের শেষ প্রদীপ, তাহলে তোমাকে মেরে তো এই প্রদীপকেও নিভিয়ে দিতে হবে। কিমিমারু বলে হ্যাঁ, আজকে এটাই হতে পারে, আমার বডি আগেই দুর্বল হয়ে গেছে, খুব শীঘ্রই এটা শেষ হয়ে যাবে, কিন্তু তারপরেও আমি বেঁচে থাকবো। আসলে ওরোচিমারু তো কিমিমারুকে খুব ভালোভাবে ব্রেন ওয়াশ করে রাখছে, এই জন্য কিমিমারু এটা কইতাছে। আর এই কাহিনীটা কিমিমারু গারাকেও বলে যে কিভাবে এখনো কিমিমারু ওরোচিমারুর ভিতরে জীবিত থাকবে। তবে গারা বলে যে ওরোচিমারু তো তোমাকে ভালোভাবে পট্টি পরাইছে, বেচারা অনেক বেশি ভোলাবালা। তারপরেই গারা একটা জুৎসু করে, যে কারণে কিমিমারু ধীরে ধীরে মাটির ভিতরে ঢুকতে শুরু করে দেয়। কিমিমারু সেখান থেকে বের হওয়ার অনেক চেষ্টা করে কিন্তু বের হতে পারে না। গারা বলে যে আমি তোমাকে মাটির এত গভীরে ঢুকিয়ে দিব যে মাটির ওজনে তুমি তোমার বডির একটা মাংসপেশিও নড়াইতে পারবা না। তারপরে এই গারা কিমিমারুকে একেবারে মাটির ভিতরে ঢুকিয়ে ফেলে। রকলি বলে যে তুমি তাকে ফাইনালি হারিয়ে দিয়েছো, কিন্তু তারপরেও কিমিমারু ভিতরে জীবিত ছিল। আর কিমিমারু হঠাৎ করে বলে যে ডান্স, যেটা শুনে তো গারার সাথে সাথে ভয় পেয়ে যায়। তখন হঠাৎ করে মাটির ভিতর থেকে ধারালো হাড্ডি বের হতে শুরু করে, আর এত পরিমাণে হাড্ডি বের হইতাছিল যে মাটির ভিতরে থাকবে তার শরীর একেবারে জারজা হয়ে যাবে। আর হাড্ডিগুলো ধীরে ধীরে রকলির দিকেই যাচ্ছিল। তবে পরে আমরা দেখতে পাই যে গারা নিজের স্যান্ডের মাধ্যমে রকলি এবং নিজেকে উপরে উঠিয়ে নিয়েছে, যে কারণে বেঁচে গেছে। থ্যাংক ইউ গারা, তুমি আমাকে বাঁচিয়ে ফেলেছো, তোমার শক্তি তো আগে থেকে অনেক বেশি বেড়ে গেছে। আর তখন আমরা মাটির নিচে দেখতে পাই যে ফাইনালি কিমিমারু হার মেনে নেয়। গারা বলে যে সে অনেক শক্তিশালী ছিল কিন্তু সে এখন শেষ হয়ে গেছে। তখনই গারার চাকরাও প্রায় শেষ হয়ে যায়, এই জন্য গারা বলে যে আমাদের নিচে যেতে হবে। আর তখনই হঠাৎ করে কিমিমারু নিজের একটা হাড্ডি থেকে বের হয়ে আসে। আর কিমিমারু সরাসরি নিজের হাড্ডি দিয়ে গারার উপরে আক্রমণ করতে রেডি ছিল। কিমিমারু বলে যে এইবার আমি তোকে একেবারে শেষ করে দিব। আর তখনই কিমিমারু গারার উপরে আক্রমণ করে, কিন্তু বেচারা তার আগেই মারা যায়। এদিকে কাবুটো বুঝতে পেরে যায় যে কিমিমারুকে কেউ মেরে ফেলেছে অথবা কিমিমারু শেষ হয়ে গেছে। তবে ওরোচিমারু বলে এতে কিছুই যায় আসে না, এখন আর আমার কিমিমারুর কোনো দরকার নেই। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে সাসকে এখানে আইতাছে, আর সেটাও নিজের ইচ্ছায়। এদিকে আমরা দেখতে পাই যে রকলি আর গারা তো একেবারে মাটির মধ্যে বৈশা রয়েছে। গারা বলে যে আজকে তো আমার ভাগ্য অনেক ভালো ছিল, নয়তো আমার কেল্লা ফতে হয়ে গেছিল। রকলি বলে যে আমার সেন্সে সবসময় বলে যে একটা ভালো নিনজা নিজের ভাগ্যকে সবসময় নিজের হাতে লেখে। ও তুমি তার
কথা বলছো যে সবকিছুর মধ্যে নাক গলাইতে আসে? গাইসেন্স একেবারেই এমন না, কিন্তু সে ওই দিন বাধা দিয়েছে, আর সেটাও এই কারণে কারণ আমি বেশি শক্তিশালী ছিলাম না। তুমি এখন আমার প্রাণ বাঁচিয়েছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু একটা কথা মনে রাখবে, আমার সামনে তুমি আমার সেন্সেকে অপমান করতে পারবা না। গারা বলে, তো তুমিও তার মতোই। তোমার জীবনের মধ্যেও এমন কেউ আছে যাকে তুমি অনেক বেশি সম্মান করো, আর সে কষ্ট পেলে তুমিও কষ্ট পাও। তোমার এবং নারুতো উজুমাকির মধ্যেও এই কোয়ালিটি আছে। কিন্তু কি হবে যদি নারুতো এখন যাকে বাঁচাইতে চাইতেছে সে কোনো ভালো মানুষই না হয়? তখন রকলি গারার কথা মানতে চায় না। তখন গারা বলে যে যখন একাকিত্ব থাকে তখন শত্রুর সাথে বন্ধুত্ব করাও অনেক বেশি ভালো লাগে। তখন আমাদের সাসকেকে দেখানো হয় সাসকে ফাইনাল বেলির মধ্যে পৌঁছে গেছে, যেখানে সাসকের পিছনে পিছনে নারুতো চলে এসেছে। সাসকে! আর এখানেই আমরা প্রথমবারের মতো দুইজন লেজেন্ডারি নিনজার বড় বড় স্ট্যাচু দেখতে পাই। একটা হইতাছে মাদারা উচিহা, আর একটা হইতাছে লেজেন্ডারি হাসিরামা সেনজু। আর এর পরের পার্টেই আমরা সাসকে ভার্সেস নারুতোর ফাইট দেখতে পারবো।